জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বিচিত্র ধরনের বিভ্রান্তি মানে তৈরি করা হচ্ছে। যেমন ধরেন কিভাবে সনদ বাস্তবায়ন করা হবে, সহজ সরল যে কথাগুলো, এই যে এখানে যারা এতক্ষণ আলোচনা করলেন বয়সে অপেক্ষাকৃত তরুণ, তারা বলতে পারছেন, কিন্তু আমাদের দেশের বিদগ্ধ বিশেষজ্ঞরা এই সামান্য সত্যটা মানতে চাচ্ছেন না বা এই সত্যের মুখোমুখি হতে চাচ্ছেন না। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে বাংলাদেশে যে ৭২-এর সংবিধান নামক যে বস্তুটা আছে, এটা একটা মরহুম সংবিধান, ইট ইজ আ ডেড কনস্টিটিউশন। এটা ইন্তেকাল ফরমাইয়েছেন, কিন্তু আমাদের দেশের এস্টাবলিশমেন্ট তারা হচ্ছে এটাকে রাখবে যে কোনোভাবেই হোক। ওই যে রাজা মারা গেছে কিন্তু মমিটাকে দেখায় বলবে যে হ্যাঁ রাজা জীবিত আছে, এটা এক ধরনের মানে বুঝ দেওয়ার মতো আর কি। কিন্তু এই সংবিধান আসলে আর নাই, অনেকগুলো কারণে নাই। যেমন ধরেন আমাদের একটু আগে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তিনি বলেছেন, কিংবা এর আগে জাভেদ রাসিন, মুসা ভাই তারাও কিন্তু আলোচনা করলেন, এই যে শেখ হাসিনা কি করেছেন দেখেন, বেসিক স্ট্রাকচারের কথা আসছে না, উনি এই পর্যন্ত গেছেন যে তার বাবাকে তিনি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বানায় ফেলছেন। সংবিধানের ৪র্থ অনুচ্ছেদে যদি আপনি যান ৪-এর ক, সেখানে দেখবেন যে জাতির পিতা নাম দিয়ে তারা যে কাজটা করেছেন যে তার প্রতিকৃতি এখানে ওখানে রাখতে হবে, এবং এর মধ্য দিয়ে একজন ব্যক্তি একটা সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিণত হয়েছে, এবং তারা বলেছেন যে এটাকে পরিবর্তন করা যাবে না। তো পরিবর্তন করা যাবে না আপনারা বলেছেন, এবং এটার কথা তুললে নাকি ওই রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ফাঁসি দেওয়া হবে। এখন শেখ হাসিনাও নাই, জাতির পিতাও নাই, এবং ওই বেসিক স্ট্রাকচারও নাই। ফলে এটা কিন্তু প্রমাণ করে যে ওই বেসিক স্ট্রাকচার আর নাই। আর আমাদের দেশের বিএনপি সহ এক্সিস্টিং দলগুলো ওই বেসিক স্ট্রাকচারে সংবিধানে আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন। অদ্ভুত ব্যাপার। এবং তারা সংবিধানের 106 নামক এক জিনিস, যেটা বুঝেন গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পর একটা সরকার গঠন করা যাবে কিনা, এটার জন্য শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাচ্ছেন, যে প্রধান বিচারপতি তখন পলাতক, যে এই সরকার গঠন করা যাবে কিনা। এই যে 106-এর বলে না যে এই সরকারের আইনি ভিত্তি কি, বলে যে 106। তো 106টা কি? শেখ হাসিনার রাষ্ট্রপতি জনাব চুপ্পু, শেখ হাসিনার যিনি প্রধান বিচারপতি ওই সময় পলাতক ছিলেন, তার কাছে রেফারেন্স পাঠিয়েছেন, ওই রেফারেন্স মোতাবেক এই সরকার গঠিত হয়েছে। এক মহা ধাপ্পাবাজি, এর চেয়ে বড় ধাপ্পাবাজি আর হতে পারে না। তো আমরা বলি, এবং অনেকে রিট করেছেন, আদালত হয়তো আদালত অবমাননা হতে পারে, আল্লাহ মাফ করুক, এই যে আমাদেরকে সার্টিফাইড কপিটা দেখান, কোথায় সার্টিফাইড কপি 106-এর দেখান, এবং আমাদেরকে একটা ভীষণ বিপদের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। যে কোনো মুহূর্তে দেখেন, ওই যে বিএনপির এক নেতা আসাদুজ্জামান রিপন সাহেব বলেছেন না যে আরও সরকার আসবে এই নির্বাচনের আগে, যে কোনো মুহূর্তে এই সরকারের লিগ্যালিটি নিয়ে যে কোনো কাউকে দিয়ে প্রশ্ন তোলানো হবে যে এই 106 আসলে তো এটার কোনো অস্তিত্ব নাই, কোনো হিয়ারিং হয় না। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বলেন 106-এর এটা হচ্ছে একটা অব্লিগেশন যে হিয়ারিং হতে হবে, শুনানি হতে হবে। আপনারা কোনো শুনানির কথা জানেন? কোনো শুনানি হয় নাই। তাহলে এই 106-এর মূলাটা আমাদেরকে কেন দেখাচ্ছেন? তো এইটা একবার করেছেন, নেড়া বেলতলায় একবার যায়, আমাদেরকে ওনারা বারবার আদালতে পাঠান, যে আবারও এখন এই সনদ বাস্তবায়নের সময় এসছে, সনদ বাস্তবায়নের সময় তারা আবারও আমাদেরকে বলছেন যে 106-এর মধ্য দিয়ে নাকি কি করা হবে, এই যে একটা সাংবিধানিক আদেশ দেয়া হবে, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, এটা কিসের মধ্য দিয়ে দেওয়া হবে? এটা নাকি দিতে হবে 106-এর। আদালত বলবে যে হ্যাঁ একটা বিশেষ সাংবিধানিক আদেশ দেয়া যাবে, এটা আদালত আবারও তারা আমাদেরকে 106-এ পাঠাবে। এখন 106 মানে এটা সংবিধানের অধীন একটা ব্যাপার, সংবিধানের একটা অনুচ্ছেদ। এটা আমি ভাই একটা আদার ব্যাপারই, আইন বুঝি না, কিছু বুঝি না, আমি বুঝি। আপনারা এত বড় বড় আইনজীবী সারা বাংলাদেশে, আপনারা বুঝেন না যে 106 একটা সংবিধানের অধীনস্থ একটা ব্যাপার, আর সাংবিধানিক আদেশ একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ব্যাপার, এটা অতি সাংবিধানিক একটা ব্যাপার। সংবিধানে এই ধরনের কোনো বিষয় নাই। তাহলে আপনি সংবিধানের ভেতরকার একটা জিনিস দিয়ে কিভাবে একটা অতি সাংবিধানিক ব্যাপারে ফয়সলা করতে পারেন? মানে নজিরবিহীন কাণ্ড তারা ঘটাচ্ছে। এই আপনি যদি জুরিসপ্রুডেন্সের ইতিহাস থেকে দেখেন, আইনের জায়গা থেকে দেখেন, আমাদেরকে বারবার, যেটা আমাদের আহ্বায়ক যুবশক্তির আহ্বায়ক বললেন, যে আমাদেরকে কিন্তু তারা আবারও বিপদে ফেলবেন। জুলাই সনদ কেন? কোনো কিছুই 106-এর মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন, এটা ঠিক টেকানো যাবে না। এবং পার্লামেন্টও টেকানো যাবে না। কেন পার্লামেন্টে টেকানো যাবে না? এটা খুব সিম্পল উদাহরণ, যে এখন সংস্কার প্রস্তাব এসছে। কি প্রস্তাব? প্রস্তাবটা হচ্ছে যে আপনি হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে পারবেন, বা হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করা হবে। খুবই ভালো প্রস্তাব, উত্তম প্রস্তাব, আমরা খুশি, স্বাগত জানিয়েছি। কিন্তু মুশকিল হচ্ছে এই যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা তো 8ম সংশোধনী বাতিল করে দিয়েছিল আদালত। মনে করে দেখেন এরশাদ সাহেবের আমলে, এরশাদ সাহেবের পতনের অনেকগুলো কারণে এটা একটা কারণ ছিল যে 8ম সংশোধনী বাতিল। তখন হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা 8ম বলেছিল যে এটা অসাংবিধানিক। এখন অলরেডি আপনার একটা রায় আছে যে 8ম সংশোধনী অসাংবিধানিক। সেই একই জিনিস আবার আপনি সংসদে একই সংবিধানের অধীনে গঠিত সংসদের মধ্যে গিয়ে কিভাবে করবেন?
এই যে বিএনপি দাবি করছে বা বিএনপি বলছে যে সংসদের মধ্যে দিয়ে আমরা সংবিধান সংশোধন করব, তো সংসদের মধ্য দিয়ে যেটার ব্যাপারে ইতিমধ্যেই আপনার এখানে প্রেসিডেন্স আছে যে এটা বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা আপনি আবার কিভাবে করবেন? আপনি করতে পারবেন না। এগুলো আমাদেরকে বলেন না। আমরা সালাউদ্দিন ভাইকে পছন্দ করি, ভালোবাসি, উনি আইনের ধারা উপধারা মুখস্থ করে ফেলছেন, কিন্তু ভাইকে আমরা অনুরোধ জানাই যে আমরা ছোট মানুষ হলেও এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি, কারণ দুনিয়াটা খোলা, ইন্টারনেট খোলা। ইন্টারনেট একটা গুগল সার্চ করলেও আমি হয়তো আপনার মতো অত ধারা উপধারা জানি না, কিন্তু এটা আমার জানা দরকার নেই। আমি একটা গুগল সার্চ করলে দেখতে পারি 106 কি আছে, 88 ধারা কি আছে, তমুক ধারা কি আছে, এটা আমার মুখস্থ করার দরকার নাই। কিন্তু এই যে পদ্ধতিগত সমস্যাগুলোর কথা বলতেছি, এগুলা কি আপনি জানেন না? এখন অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন। তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলে, বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর, এরকম যেন না হয়। আমরা আশা করবো, এই যে কিছুদিন আগে অবশ্য আমি দেখলাম যে রামের সুমতির মতো সালাউদ্দিন ভাইয়ের সুমতি হয়েছে। শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ, উনি লাস্ট দিন এসে বললেন, প্রধান উপদেষ্টার ওখানে আমিও ছিলাম, আমাদের সদস্য সচিব ছিলেন, যে আমাদেরকে যদি আইনি ভিত্তি দেখাতে পারেন আমরা মেনে নেব। তো এতক্ষণে কেন ভাই? আমরা তো এই কথাটা 1 বছর ধরে বলে আসছি, জাতীয় নাগরিক কমিটি পর্যায় থেকে বলেছি। আপনারা দেখেন আমাদের জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে কি প্রস্তাব করেছিলাম আমরা, যে গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে। টুডে অর টুমোরো আপনারা এখানে আসবেন, এটা আমরা আজকে এখানে লিখে দিলাম। এই যে আমি সারওয়ার তুষার এখানে বলছি, আপনারা নোট করেন, এখানেই বাংলাদেশকে আসতে হবে। এখন তারা নেপালের উদাহরণ দেয়, যে নেপালে তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, কই তারা তো সংবিধান পরিবর্তনের কথা বলে না, তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে, কি মজা। আরে ভাই, ওনারা তো এই যে গণপরিষদ গঠনের একটা পেইনফুল জার্নি 2008 থেকে 2015 এই জার্নি অলরেডি সম্পন্ন করেছে। আমাদেরকে তো আপনারা ওখানে যেতেই দিচ্ছেন না। নেপালে তো 2008-এ একটা গণপরিষদ গঠিত হয়েছে, ওইটা সংবিধান দিতে পারে নাই, 2012 সালে ভেঙে গেছে, আবার তারা গণপরিষদ করেছে এবং 2015 সালে সংবিধান হয়েছে। ফলে এখন তো তাদের ক্রাইসিসটা সংবিধান নিয়ে না, আমাদের ক্রাইসিসটা হচ্ছে সংবিধান নিয়ে, এবং খুব ডিপ ক্রাইসিস, যেটা যুবশক্তির আহ্বায়ক তরিকুল বলেছেন, যে এই সংবিধানের ভেতর থেকেই বারবার মিলিটারি শাসন আসে, বারবার জরুরি অবস্থা আসে, এবং এই সংবিধানের মধ্যে এমনভাবে পাওয়ারের ইমব্যালেন্স করা হয়েছে, এমনভাবে সমস্ত স্পেস, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে, যে আলটিমেটলি আপনি কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, ফলে মিলিটারি ক্ষমতায় আসবে।